বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়ার সাথে গিয়েছিলাম বাজারে। বাজারটা এমন একটা জায়গায়, যেই জায়গায় গেলে আমার সব সময় ছোট মামির কথা মনে পড়ে। আর আজকে বাজারে গিয়ে পুরনো স্মৃতি মনে পড়ে গেল, সেই ছোট্টবেলার স্মৃতি। ছোটবেলায় এই জিনিসটা আমি অনেক বেশি পছন্দ করতাম, আজও আমার পছন্দের তালিকায় রয়েছে। এগুলো পাকলে এত সুন্দর ঘ্রাণ, খাওয়ার চাইতে না এর ঘ্রাণের প্রেমে পড়ে যাই আমি। চলুন আজকে আপনাদের ভাইয়াকে নিয়ে কোথায় গিয়ে ঘুরে ফিরে এত সুন্দর তাজা তাজা শাকসবজি ফলমূল বাজার করলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও। রাত্রদোষীকে বাসায় রেখে আপনাদের ভাইয়ার সাথে আমি বাজারে যাচ্ছি। এখন অনেকেই বলতে পারেন, আপু বাজারে গেলে এত গুছিয়ে যাওয়া লাগে? আসলে বাজারটা এমন একটা জায়গায় যেখানে আপনি ঘুরে ফিরে সময় কাটাতে পারবেন এবং সাথে নিয়ে আসতে পারবেন একদম টাটকা ফ্রেশ শাকসবজি ফলমূল, তাও আবার পাশের গ্রাম থেকে তুলে আনা। তো এই একটা জায়গায় আমি যখনই আপনাদের ভাইয়ার সাথে যাই, আমি ছোট মামিকে অনেক বেশি মিস করি, মানে তার কথা আমার অনেক বেশি মনে পড়ে। কারণ এই রকমভাবে শাকসবজি কেনাকাটা করতে মামা প্রায় সময় এই জায়গাটাতে আসতো। আমিও মাঝে মধ্যে আপনাদের ভাইয়ার সাথে এই জায়গাটাতেই যাই। তাই যখনই যাই মামির কথা আমার খুব বেশি মনে পড়ে। জায়গাটা হচ্ছে 300 ফিট সমো মার্কেট। এই জায়গাতে না এত ফ্রেশ ফ্রেশ তাজা শাকসবজি পাওয়া যায়, যেটা পাশের গ্রাম থেকেই মানে কৃষকরা তুলে এনে এখানে বসে বিক্রি করে। অনেকটা গ্রামের হাট যেরকম না, এইরকম। তো এই জায়গাতে এসে আজকে আমি আমার ছোটবেলার একটা স্মৃতিতে চলে গেছি। এই যে দেশি যেই খেজুরগুলো আছে আমাদের, এই খেজুরগুলো আমার অনেক বেশি পছন্দ এবং সেটা আপনাদের ভাইয়াও জানে। এবং সেই আমাকে দেখালো যে দেখো তোমার পছন্দের জিনিস নিয়ে এসেছে। তো এরপর সে কিন্তু এখান থেকে আমাকে একটা ঝোপ, কি বলবো, একটা ডালে যে অনেকগুলো খেজুর, এটা ধরে একসাথে কিনে দিল আর বলল যে এটা তোমার জন্য। এগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে একদম পেকে যায়। আর এই খেজুরগুলো মিষ্টি খুব বেশি একটা না, তবে আমার কাছে এর ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তো এর মধ্যে দুই একটা একদম পাকা ছিল, আমি সেই কয়েকটা রেখে দিয়েছি, বাকিটা আপনাদের ভাইয়া গাড়িতে রেখে আসতে গেছে। আর এরপর আমরা দুইজন মিলে সমানে শাকসবজি দেখছিলাম, যেদিকেই তাকাই এত ফ্রেশ তাজা তাজা শাকসবজি, যেটা দেখি সেটাই মনে হচ্ছে নিয়ে যাই। আমি তো একবার বসে পড়ে শাক বেছে বেছে আটি দিচ্ছিলাম। এখানে কিন্তু অনেক মানুষ আসে এভাবে শাকসবজি বাজার করে নিয়ে যেতে। সত্যি বলতে এত তাজা শাকসবজি দেখতে আসলেই ভালো লাগে। আর এখান থেকে কলা নিয়েছিলাম। কাঁচা কলা দিয়ে আগে বেশ মজার একটা ভাজি করতাম, অনেক দিন হয়েছে সেটা খাওয়া হয় না। তো কাঁচা কলা দেখে আপনাদের ভাইয়াকে বললাম এখান থেকে 4টা কলা নাও, যাতে আমি সেই ভাজিটা করতে পারি। এটা দেখে আমার সেই ভাজিটা করার কথা মনে পড়লো। তো ভাজি যখন করব আপনাদের সাথে শেয়ার করব। শাক নিলাম, কাঁচা কলা নিলাম, এরপর দেখলাম একদম তাজা তাজা কচি কচি ঢেঁড়স। আর ঢেঁড়স দেখলেই তো মেয়ের কথা মনে পড়ে, কারণ আমার মেয়ে ঢেঁড়স তরকারি অনেক বেশি পছন্দ করে। রোদসির কথা চিন্তা করে ঢেঁড়স নিলাম। এরপর আপনাদের ভাইয়া তো লেবু ছাড়া তার এক বেলার ভাত মুখে ওঠে না, এরপর সে নিয়ে নিল অনেকগুলো লেবু। তারপর তার আরেকটা পছন্দ হচ্ছে কচু শাক। তো এখান থেকে বড় একটা কচুর ডাঁটও আমরা নিয়ে নিলাম। কচুর এই ডাঁটগুলো চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর নিয়েছিলাম কাঁকরোল। কাঁকরোলগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। কাঁকরোল ভেজে খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। মোটামুটি বেশ অনেকগুলো সবজি কিনলাম। এরপর মনে হলো যে কিছু ফলমূল কিনি। তো এখানে গাছের একদম পাকা কলা ছিল, গাছ পাকা কলা কিনেছিলাম। তারপর সাথে গাছ পাকা কাঁঠালও কিনেছিলাম। কাঁঠাল যদিও আমার ঘরে খুব বেশি একটা সবার পছন্দ না, শুধু কাঁঠালের বিচির জন্যই কাঁঠাল কেনা হয়। তবে এই কাঁঠাল কিন্তু ভালো ছিল, বেশ মিষ্টি ছিল। 300 ফিট সমো মার্কেটের এই জায়গাটায় আসলে যে শুধু তাজা শাকসবজি ফলমূল কিনে নিয়ে যেতে পারবেন তা কিন্তু না, এখানে বেশ মজার মজার মিষ্টিও তৈরি হয়। আর এইখানের মিষ্টিগুলো কিন্তু অনেক মজার, একদম গরম গরম মিষ্টি থাকে সবগুলো। তার সাথে তো অনেক ভাজা পোড়াও থাকে, যেমন আলুর চপ, বেগুনি, পেঁয়াজও। চাইলে এটা কিন্তু আবার মুড়ি দিয়ে মাখিয়েও দেয়। তো আমাদের দুজনের বাজার করা শেষ হয়ে গেলে মনে হলো যে কিছু খাওয়া দাওয়া করি। তো আমার মন চাইলো একটু মুড়ি মাখানো খাবো। এরপরেই তো দুইজন মিলে কিন্তু বেশ মজা করে বসে মুড়ি মাখানো খেলাম। বাজারের মধ্যে বসে মুড়ি মাখানো খেতে কিন্তু খারাপ লাগে না, কারণ এটা কিন্তু মাছ বাজার না, শুধুই তাজা শাকসবজি ফলমূলের বাজার। মুড়ি মাখানো খাওয়া শেষে আবার দইও খেলাম। তো ঢাকায় যারা আছেন তারা কিন্তু চাইলে মাঝে মধ্যে এখানে এসে একদম তাজা শাকসবজি কিনে নিয়ে যেতে পারেন। ঘোরাফেরাও হবে, কেনাকাটাও হবে। আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা অনেক পছন্দ, তাই সবার সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের বাজার শেষ, খাওয়া দাওয়া শেষ, এরপর চলে আসলাম বাসায়। তো এখন চলেন এই বাজারের কিছু রান্না বান্না করি। যে রাঁধতে জানে সে চুল বাঁধতেও জানে, নারীদের ক্ষেত্রে এই কথাটা প্রায় সময় শোনা যায়। আমার কাছে মনে হয় এমন একটা কথা বলা হয়, তার পিছনের একটাই কারণ হচ্ছে মেয়েরা একসাথে অনেক কিছু করতে পারে। যেমন একজন পুরুষ যখন সারাদিন বাহিরে কাজ করে আসে, এরপর বাসায় এসে কিন্তু তাকে আর ওইভাবে ঘরের কাজ করতে হয় না।
কিন্তু সেম কাজ অনেক ক্ষেত্রে অনেক নারীও করে। বাইরে কাজ করে এসেও কিন্তু তারপর তারা আবার ঘরের কাজ করে। তো আমার কাছে মনে হয় অনেকটা এই কারণেই হয়তো এই কথাটা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য যে যে রাঁধতে জানে সে চুল বাঁধতেও জানে। যাই হোক, অনেকগুলো কথাই শুরু থেকে আপুদের সাথে শেয়ার করলাম, তবে আমার মধ্যে কিন্তু অত বেশি গুণ নেই। এই তো টুকটাক একটু গুছিয়ে সংসার করতে পারি, এটাই হচ্ছে আমার গুণ। তো বরাবরই আমি আপুদের সাথে শেয়ার করি যে আমি রান্নাবান্নার ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু গুছিয়ে রান্না করি। গুছিয়ে রান্না করতে আমার ভালো লাগে। তাই বলে যে সময় না থাকলে, গুছানো না থাকলে যে রান্না করতে পারি না, এটা কিন্তু না। তো আজকে হাতে সময় খুবই কম ছিল, তাই ভাবলাম যে গুছিয়ে রান্না করার সময় পাবোই না, তাই তাড়াহুড়ো করে রান্না শেষ করি। তাড়াহুড়ো করে রান্না মানে এক চুলায় রান্না বসাবো, অন্যদিকে আরেক তরকারি গুছিয়ে নিব। এই হচ্ছে আমার তাড়াহুড়ো রান্না। তো প্রথমেই তো আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর আমি এই দিক দিয়ে ডাল যখন রান্না করছিলাম ওই দিক দিয়ে আমাকে যে কাজে হেল্প করে ও আমাকে এই কলাগুলো কেটে দিয়েছিল। এখানে 4টা কলা সাথে একটা বড় সাইজের আলু কুচি করে কাটা হয়েছে। এরপর কলা যেহেতু কালো হয়ে যায় মানে কষে, তার জন্য পানির সাথে একটু হলুদ মিক্সড করে তারপর কলা কুচিগুলো দিয়ে আমি একটু ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু আর কালো হয় না। আজকে আমি কলা ভাজি করব, যেটা বিয়ের পর আমি একটা বাসায় সাবলেট থাকতাম, মানে আমার সংসারটা তো অন্যরকমভাবে শুরু হয়েছিল। তো সেই বাসায় সেই ভাবির কাছ থেকে আমি এই রান্নাটা দেখেছিলাম। এরপর মাঝে মধ্যেই আমি এটা করতাম, তবে এখন অনেক দিন হয়েছে সেই রান্নাটা আর করা হয় না। আর এই রান্নাটা করতে মাছের মাথা প্রয়োজন। তো সেদিন না কলা দেখে আমার হঠাৎ করে মনে হলো যে আমি কলা ভাজি করব। এরপর তো কাঁচা কলা কিনে নিয়ে এসেছিলাম, আর আমার ঘরে 4টা তেলাপিয়া মাছের মাথা ছিল, আর সেই মাথা দিয়ে এখন কলা ভাজি করছি। যেহেতু দ্রুত করছি তাই পুরো রান্নাটা আর শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ কখনো পুরোটা একদিন শেয়ার করে দিব। বলেছিলাম না আজকে এক চুলায় রান্না করব, অন্যদিকে কাটা বাছা করব, মানে আরেকটা তরকারির জন্য সবকিছু রেডি করব। তো আমি কলা ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে আমি ঢ্যাঁড়স কাটতে চলে এসেছি। আজকে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কারণ মাছের মাথা দিয়ে যেহেতু কলা ভাজি, তাই রাত্রদোষী ওরা তো আর খাবে না, কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে খাবে। যাই হোক, এক চুলায় কাঁচা কলা ভাজি হচ্ছে, অন্যদিকে তো আমি ঢ্যাঁড়স তরকারির জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এরপর এই তো আমার কিন্তু কলা ভাজিটা প্রায় হয়েই গেছে। বড় যে কোনো মাছের মাথা দিয়ে এই ভাজিটা কিন্তু একদম ভাজা হবে, মানে একদম লালচে করে ভেজে নিলে না অনেক বেশি ভালো লাগে। তো আমার ভাজি প্রায় কমপ্লিট। নামানোর আগে একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আর আমার ঘরে আজকে ধনিয়া পাতা খুব বেশি একটা ছিল না, আর একটু বেশি করে দিতে পারলে ভালো লাগতো। তারপরও যা আছে তাই দিয়ে নিলাম। এরপর ভাবলাম একদম একটা বাটিতে সার্ভ করেই ফেলি। তারপর একদম গরম কলা ভাজিটা একটা বাটিতে বেড়েও নিলাম। অনেক দিন পর এই রান্নাটা করলাম, আজকে আপনাদের ভাইয়া এটা দেখে খুশি হয়ে যাবে। তো এই হচ্ছে আমার কলা ভাজির ফাইনাল লুক। কলা ভাজি তৈরি করা শেষ, এখন হচ্ছে ঢ্যাঁড়স তরকারিটা বসিয়ে দিব। ঢ্যাঁড়স রান্না করার ক্ষেত্রে বরাবরই আমি হালকা একটু তেলে ভেজে নিই। এতে করে ঢ্যাঁড়স রান্না করলে যে একটা পিচ্ছিল ভাব আসে সেটা কিন্তু হয় না। যাই হোক, ঢ্যাঁড়সটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। এরপর যেই প্যানে ভেজেছি সেই প্যানেই রান্নাটা বসিয়ে দিলাম। আমি চিংড়ি মাছের সাথে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, সাথে কিন্তু একটা বড় সাইজের টমেটোও দিয়েছি। এরপর মশলা, চিংড়ি মাছ সবকিছু ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স। এরপর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি, আর এখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো ঢেকে। মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। এইভাবে 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার ঢ্যাঁড়স রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আগে ভাগ গুছিয়ে না রেখেই 3টা রান্না কমপ্লিট করলাম। তো আমার দুপুরের রান্না কমপ্লিট। আজকে দুপুরের মেনুতে ছিল পাতলা ডাল, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ, সাথে হচ্ছে কাঁচা কলা ভাজি। অনেক পর পুরোপুরি গুছানো না হলেও আপুদের সাথে একটা রান্নার ব্লগ শেয়ার করলাম। আপুরা বরাবরই আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।